রাজনীতির মহাকালের ইতিহাসে এবং সভ্যতার ক্রমবিকাশে একটি ধ্রুব সত্য বারবার এবং অত্যন্ত নির্মমভাবে ফিরে আসে, আর তা হল সময়ের দেয়াল লিখন পাঠ করতে না পারা এবং গণমানুষের চোখের ভাষা বা হৃদয়ের স্পন্দন বুঝতে ব্যর্থ হওয়া। কোনো রাজনৈতিক দলের জন্য কেবল দুর্ভাগ্যজনকই নয়, বরং তা অস্তিত্ব সংকটের এক চূড়ান্ত পূর্বাভাস। আজ আমরা রাজনীতির সেই গভীর দর্শন এবং সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটের আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব সাম্প্রতিক সময়ের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভিন্নধর্মী ঘটনা, যা আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণে এক বিশাল ভূমিকা পালন করতে যাচ্ছে। এর এক প্রান্তে রয়েছে আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত সিলেটের পূর্ণভূমিতে অনুষ্ঠিত বিএনপির বহুল আলোচিত কিন্তু কার্যত ব্যর্থ এক মহাসমাবেশ, এবং অন্য প্রান্তে রয়েছে রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামের সমাবেশে প্রদর্শিত রাজনৈতিক শিষ্টাচার ও পরিপক্কতার এক অনন্য ও বিরল দৃষ্টান্ত। রাজনীতির মাঠে জনসমর্থন বা লোকসমাগম কেবল সংখ্যার কোনো সাধারণ খেলা নয়, এটি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা পারসেপশন গেম। যখন একটি বৃহৎ রাজনৈতিক দল দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থেকে পুনরায় রাজপথে ঘুরে দাঁড়ানোর মরণপণ চেষ্টা করে, তখন তাদের সমাবেশে সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে তারা মানুষের মনের গহীনে কতটা জায়গা করে নিতে পেরেছে, বা তাদের গ্রহণযোগ্যতা কতটুকু অবশিষ্ট আছে। সেই কঠিন ও নিরপেক্ষ মানদণ্ডে বিচার করলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের মহাসমাবেশটি ছিল বিএনপির জন্য এক চরম সতর্কবার্তা বা ভয়াবহ অশনি সংকেত, যা উপেক্ষা করার কোনো সুযোগ তাদের নেই। সমাবেশের পূর্বে প্রচারণার কোনো কমতি ছিল না, বরং বলা চলে প্রচারণার ডামাডোলে পুরো সিলেট বিভাগ প্রকম্পিত ছিল। দলের পক্ষ থেকে জোর গলায় বলা হয়েছিল যে সুরমা বিধত সিলেটে এমন এক জনস্রোত নামবে যা বিগত দিনের সকল রেকর্ড ভেঙে চুরমার করে দেবে, এবং সেই জোয়ারে ভেসে যাবে সকল অপশক্তি। কিন্তু দিন শেষে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত করুণ। প্রযুক্তির অসামান্য কল্যাণে ড্রোন ক্যামেরায় ধারণকৃত চিত্রগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে উঠে এলো, তখন দেখা গেল মাঠের এক বিশাল অংশ জুড়ে বিরাজ করছে হাহাকার অরা শূন্যতা, যা কোনোভাবেই ফটোশপ বা এডিটিং দিয়ে ঢাকা সম্ভব নয়। এই শূন্যতা কেবল লোকবলের অভাব বা সাংগঠনিক দুর্বলতার পরিচায়ক নয়, বরং এটি বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল এবং নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের গভীর অনাস্থা ও অভিমানের এক নীরব কিন্তু শক্তিশালী দলিল। সিলেটের মানুষ ঐতিহ্যগতভাবে অত্যন্ত ধর্মপ্রাণ এবং অতিথিপরায়ণ হলেও রাজনৈতিক সচেতনতায় তারা বাংলাদেশের যে কোনো অঞ্চলের মানুষের চেয়ে এক ধাপ এগিয়ে। তারা যখন কোনো রাজনৈতিক দলের ডাকে সাড়া দেয় না বা মুখ ফিরিয়ে নেয়, তখন বুঝতে হবে সেই সমাবেশের বার্তা বা বক্তার প্রতি তাদের মনে কোনো না কোনো গভীর ক্ষোভ বা দূরত্ব তৈরি হয়েছে। ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লব ও পট পরিবর্তনের পর দেশের মানুষ বুক ভরা আশা নিয়ে তাকিয়েছিল যে এবার হয়তো প্রতিহিংসার রাজনীতির চূড়ান্ত অবসান ঘটবে এবং এক নতুন ধারার রাজনীতির সূচনা হবে। মানুষ ভেবেছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবন এবং অভিজ্ঞতার আলোকে দেশের মানুষের জন্য বিভেদ ভুলে ঐক্যের এক মহান বাণী নিয়ে আসবেন। কিন্তু তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে সেই পুরনো কাসুন্দি ঘাঁটতে শুরু করলেন এবং বিভাজনের সুর তুললেন, তখন উপস্থিত জনতাও এক গভীর হতাশায় নিমজ্জিত হল। তারেক রহমানের বক্তব্যের বিষয়বস্তু, বাচনভঙ্গি এবং শব্দচয়ন ছিল অত্যন্ত পীড়াদায়ক এবং হতাশাজনক, যা উপস্থিত জনতার প্রত্যাশার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ ছিল না। তিনি তার দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিশ্বস্ত সহযোদ্ধাদের উদ্দেশ্য করে যখন রাজাকার, আলবদর বা মুনাফিকের মতো শব্দবোমা নিক্ষেপ করলেন, তখন মনে হলো তিনি যেন স্বৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া সেই ঘৃণ্য স্ক্রিপ্টটাই নতুন করে পাঠ করছেন। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলেছে, জাতিকে বিভক্ত করার জন্য যে বয়ান বা ন্যারেটিভ তৈরি করেছে, আজ ভাগ্যের কি নির্মম পরিহাসে বিএনপির শীর্ষ নেতৃত্ব সেই একই ভাষায় কথা বলছেন এবং একই কৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন। এটি কেবল রাজনৈতিক দেউলিয়াত্ব বা অদূরদর্শিতা নয়, বরং এটি এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত, যা দলকে ক্রমান্বয়ে জনবিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে।
মানুষ এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হটিয়েছে বটে, কিন্তু স্বৈরাচারী মানসিকতা বা আচরণের যদি কোনো পরিবর্তন না ঘটে, তবে সেই বিপ্লবের সুফল ঘরে তোলা সাধারণ মানুষের জন্য অসম্ভব হয়ে পড়বে। তারেক রহমান কি বেমালুম ভুলে গেছেন যে এই রাজাকার ট্যাগ ব্যবহার করে হাসিনা বিএনপিকেও বিন্দুমাত্র ছাড় দেননি? বিএনপির প্রতিষ্ঠাতা থেকে শুরু করে তৃণমূলের কর্মী পর্যন্ত কাউকেই এই অপবাদ থেকে রেহাই দেওয়া হয়নি। আজ যখন তিনি সেই একই অস্ত্র ব্যবহার করছেন, তখন তিনি মূলত নিজের অজান্তেই হাসিনার ফ্যাসিবাদের লিগেসি বা উত্তরাধিকার বহন করছেন এবং নিজেকে প্রশ্নবিদ্ধ করছেন। জনগণ এখন নতুনের খোঁজে আছে। তারা পুরনো বোতলে নতুন মদ চায় না। তারা চায় এমন এক বাংলাদেশ যেখানে রাজনৈতিক ভিন্নমত থাকবে, কিন্তু একে অপরকে নির্মূল করার বা সামাজিকভাবে হেয় করার নোংরা মানসিকতা থাকবে না। সেখানে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গি এবং তার আক্রমণাত্মক বাচনভঙ্গি মানুষকে আতঙ্কিত করেছে। তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে আঙুল উঁচু করে ধমক দেন বা হুমকি ধুমকি দেন, তখন মানুষ তার মধ্যে আগামীর কোনো সহনশীল রাষ্ট্রনায়ককে খুঁজে পায় না, বরং খুঁজে পায় বিগত দিনের স্বৈরাচারের এক ভয়াল ছায়া। এই ধরনের আচরণ তরুণ প্রজন্মকে রাজনীতি বিমুখ করে তুলছে, যারা একটি মেধাভিত্তিক এবং সহনশীল রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন দেখে এবং যারা চায় রাজনীতির মাঠে যুক্তির লড়াই হোক, পেশি শক্তির নয়। ইতিহাসের আয়নায় তাকালে আমরা দেখতে পাই নেতৃত্বের পরীক্ষায় এবং ত্যাগের মানদণ্ডে কে কোথায় দাঁড়িয়ে আছে তা দিবালোকের মতো স্পষ্ট। জনাব তারেক রহমান 2008-এর 1/11-র পটভূমিতে রাজনীতি না করার লিখিত মুচলেকা দিয়ে চিকিৎসার নাম করে দেশ ত্যাগ করেছিলেন এবং গত 17 বছর ধরে লন্ডনের নিরাপদ এবং বিলাসবহুল জীবনে থেকে ভিডিও কনফারেন্স বা জুম মিটিংয়ের মাধ্যমে দল পরিচালনা করেছেন। আধুনিক যুগে প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ রক্ষা করা দোষের কিছু নয়, কিন্তু একজন নেতার সশরীরে উপস্থিতি এবং বিপদের সময় কর্মীদের পাশে থাকার যে মানসিক শক্তি ও সাহস যোগায়, তা হাজার মাইল দূর থেকে স্ক্রিনের ওপার থেকে কখনোই পাওয়া যায় না। অন্যদিকে তিনি আজ যাদের দিকে অভিযোগের তীর ছুঁড়ছেন এবং যাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন, সেই জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্বের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন এবং ত্যাগের মহিমায় উজ্জ্বল। মতিউর রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ কিংবা মোহাম্মদ কামারুজ্জামানের মতো নেতারা চাইলেই তৎকালীন সরকারের সাথে আপোষ করতে পারতেন, অথবা দেশ ত্যাগ করে বিদেশের মাটিতে নিরাপদ জীবন বেছে নিতে পারতেন। তাদের সামনে সেই সুযোগ এবং সামর্থ্য দুটোই ছিল, কিন্তু তারা এই দেশের মাটি কামড়ে পড়েছিলেন এবং হাসি মুখে মিথ্যা অভিযোগে ফাঁসির দড়ি বরণ করে নিয়েছিলেন। তারা জীবন দিয়েছেন, কিন্তু নীতির প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করেননি বা কোনো মুচলেকা দেননি। এই যে ত্যাগের বিশাল ব্যবধান এবং দেশপ্রেমের চূড়ান্ত নিদর্শন, তা কি চাইলেই মুছে ফেলা সম্ভব? 2013 সালের 29শে ডিসেম্বর যখন গণতন্ত্র রক্ষার ডাক দেওয়া হয়েছিল, তখন বিএনপির অনেক বড় বড় নেতা আত্মগোপনে চলে গিয়েছিল নিজেদের পিঠ বাঁচাতে এবং গ্রেফতার এড়াতে। অথচ সেদিন ঢাকার রাজপথে বুক পেতে গুলি খেয়েছিল এবং জীবন দিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী। 5 আগস্টের 24-এর বিপ্লবেও যখন বিএনপির অবস্থান ছিল দোদুল্যমান এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, তখন জামায়াতে এবং শিবিরের কর্মীরা ছিল ফ্রন্ট লাইনে বা সম্মুখ যুদ্ধে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান নিজে জেল খেটেছেন, রিমান্ডের অমানসিক নির্যাতন সহ্য করেছেন এবং দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন। এখন জাতির সামনে বড় প্রশ্ন হল, কার ত্যাগের ওজন বেশি? যে রিমান্ডের সেলে হাড়গোড় ভাঙছে এবং রক্ত দিচ্ছে সে, নাকি যে হাজার মাইল দূর থেকে এসি রুমে বসে গরম গরম বক্তৃতা দিচ্ছে সে? এই প্রশ্নটি আজ সাধারণ মানুষের বিবেকে দংশন করছে এবং তারা হিসেব মেলাতে শুরু করেছে। রাজনীতিতে কৌশল এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করা এক ধরনের উচ্চমার্গীয় আর্ট বা শিল্প, যা সবার দ্বারা সম্ভব হয় না। ঢাকা 15 আসনে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেই শিল্পের এক অনন্য এবং শিক্ষণীয় প্রদর্শনী দেখিয়েছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। তিনি যখন মঞ্চে দাঁড়ালেন, তখন তার কণ্ঠে কোনো বিষোদ্গার ছিল না, কোনো গালিগালাজ ছিল না এবং প্রতিপক্ষকে হেয় করার কোনো চেষ্টা ছিল না। তিনি তারেক রহমানের মতো কাদা ছোড়াছড়ির পথে না হেঁটে হাঁটলেন এক ভিন্ন এবং মর্যাদাপূর্ণ পথে, যা তাকে একজন রাষ্ট্রনায়কের উচ্চতায় নিয়ে গেছে। তিনি চাইলেই সহজেই তারেক রহমানের অতীতের অনেক দুর্নীতির খতিয়ান বা হাওয়া ভবনের লুটপাটের প্রসঙ্গ টেনে আনতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না, কারণ তিনি জানেন যে দুর্গন্ধযুক্ত কাদা ঘাঁটলে নিজের শরীরও অপবিত্র হয় এবং রাজনীতি কলুষিত হয়।
তার পরিবর্তে তিনি কথা বললেন জাতীয় ঐক্যের ভাষায় এবং সৌহার্দ্যের সুরে। তিনি জনগণকে সতর্ক করলেন যাতে পুরনো ফ্যাসিবাদ নতুন কোনো মোড়কে বা নতুন কোনো দলের কাঁধে ভর করে আবার ফিরে না আসতে পারে। তার এই ধীর স্থির এবং দূরদর্শী বক্তব্য জনগণের মনে এক গভীর আস্থার জায়গা তৈরি করে নিল। ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে একটিমাত্র মোক্ষম এবং যৌক্তিক প্রশ্ন রেখে পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিলেন। তিনি জানতে চাইলেন, যারা নিজেদের দলের কর্মীদের চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলদারিত্ব নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কিভাবে 17 কোটি মানুষের এই বিশাল দেশটা চালাবে বা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে? এই একটি প্রশ্ন যেন হাজারো রাজনৈতিক বক্তব্যের চেয়েও শক্তিশালী হয়ে বিঁধল মানুষের হৃদয়ে। কারণ বর্তমানে মানুষ সবচেয়ে বেশি চিন্তিত তাদের জানমালের নিরাপত্তা নিয়ে। মানুষ দেখছে যে ক্ষমতার পালাবদলের সাথে সাথে এক শ্রেণীর নেতাকর্মী বেপরোয়া হয়ে উঠেছে এবং তাদের নিয়ন্ত্রণ করতে দলীয় হাইকমান্ড ব্যর্থ হচ্ছে। হাট বাজার দখল, স্ট্যান্ড দখল এবং চাঁদাবাজিতে মানুষ